সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি দিলীপ। আজকে আমাদের থার্ড চ্যাপ্টার ষোড়শ মহাজনপদ সম্বন্ধে আমরা আজকে ডিসকাস করব। পুনম দালাল দাহিয়া থেকে আমি আমি পড়াচ্ছি হিস্ট্রিটা। ষোড়শ মহাজনপদ মানে 16টা বড় বড় রাজ্য, বিশেষ করে কখন আমাদের তৈরি হয়েছিল 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মানে আমাদের সব থেকে আগে সিন্ধু সভ্যতা আমরা ডিসকাস করেছি। সিন্ধু সভ্যতার পরে আমাদের বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতার যেই লেটার ভেদিক এজ যেটা, ওই যেখানে শেষ হচ্ছে। তারপরে আমাদের বিশেষ করে উত্তর ভারতে 16টা 16টা বড় বড় রাজ্য নিয়ে যে গঠিত, তাকে আমরা ষোড়শ মহাজনপদ। আমরা ষোড়শ মহাজনপদ শুরু হচ্ছে সেখান থেকে। আমরা ষোড়শ মহাজনপদ ধীরে ধীরে ডিসকাস করব 16টা রাজ্য সম্বন্ধে, যেটা এনশিয়ান হিস্ট্রি ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ষোড়শ মহাজনপদকে আমরা আমরা যদি একটা পেজ নিচ্ছি, ষোড়শ মহাজনপদকে আমরা সেকেন্ড আরবানাইজেশনও বলা হয়। মানে ফার্স্ট আরবানাইজেশন কখন হয়েছিল? সিন্ধু সভ্যতায়। সেকেন্ড আরবানাইজেশন আমাদের শুরু হয়েছে ষোড়শ মহাজনপদ থেকে। তাহলে ষোড়শ মহাজনপদকে সেকেন্ড আরবানাইজেশনও বলা হয়। সেকেন্ড আরবানাইজেশন। ষোড়শ মহাজনপদের যে সময়কালটা একটু আগে বললাম, 600 BCE থেকে 300 BCE। তোমরা আমার সাথে সাথে নোট করতে পারো। সিন্ধু সভ্যতা ভারতের কোথায় ছিল আমরা যদি দেখি, সিন্ধু সভ্যতা বিশেষ করে সিন্ধুর যে 7টা নদী 7টা উপনদী নিয়ে গঠিত সিন্ধু সভ্যতা মূলত এই জায়গা ধরে ছিল, সিন্ধু নদের ওইখানে। ষোড়শ মহাজনপদ মূলত এখান থেকে শিফট হয়ে কোথায় যাচ্ছে? গাঙ্গেয় উপত্যকায়, মেনলি গাঙ্গেয় উপত্যকায় শিফট হচ্ছে। মূলত কিসের জন্য? গাঙ্গেয় উপত্যকা একদিক থেকে উর্বর ছিল, ভালো বৃষ্টিপাত হতো ওখান থেকে। রিভার সিস্টেমটা খুব ভালো, যেহেতু গঙ্গা, ওই নদীগুলো বিশেষ করে ওইখানে আসলে বিশেষ করে গঙ্গা নদী। আর সমস্ত ধরনের আকরিক সেইখানে উৎপন্ন হতো, বিশেষ করে লৌহ আকরিক। এইবারে ষোড়শ মহাজনপদের যে 16টা রাজ্যের যে বিবরণ মূলত আমরা কোথার থেকে পাই? বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ষোড়শ মহাজনপদের বর্ণনা আমরা বৌদ্ধ অঙ্গুত্তর নিকায় থেকে পাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অঙ্গুত্তর নিকায় থেকে। অঙ্গুত্তর নিকায় অঙ্গুত্তর নিকায় থেকে পাওয়া যায়। এটা বুদ্ধিস্ট টেক্সট। অনেক পরীক্ষায় কোশ্চেনটা এসছে যে ষোড়শ মহাজনপদের বর্ণনা কোথা থেকে আমরা জানতে পারি সর্বপ্রথম? এটা বুদ্ধিস্ট টেক্সট। এবারে আমরা ওই ষোড়শ মহাজনপদ ধীরে ধীরে আমরা জাস্ট একটু আলোচনা করে নিচ্ছি যে কোথায় আছে আর তার বিবরণ কি আছে। সব থেকে আমরা আগে দেখছি অঙ্গটা কোথায় আছে। বিশেষ করে আমরা যদি অঙ্গটা দেখি, পশ্চিমবঙ্গ থেকে জাস্ট একটু ভিতরে বিহারের জায়গার এইখানের মধ্যে পড়ছে। মুঙ্গের ডিস্ট্রিক্ট আমরা যেটা বর্তমানে বলছি, মুঙ্গের আর ভাগলপুর নিয়ে অঙ্গরাজ্যটা গঠিত ছিল, যার রাজধানীর নাম কি ছিল? চম্পা। অঙ্গরাজ্যটার রাজধানীর নাম ছিল চম্পা। অঙ্গ রাজধানীর নাম ছিল চম্পা। কি ছিল এটা? সুবর্ণ ভূমি বলে আমাদের যে যেটা জায়গা ছিল এই সাইডে, বিশেষ করে দক্ষিণ পূর্ব দিকে যেগুলো ছিল ইন্দোনেশিয়া বা ইন্দোনেশিয়ার যে ওই বদেগুলা, তাদের সাথে এইখান থেকে সমুদ্রে একটা রাস্তা ওইখানে যেত।
সুবর্ণভূমির সাথে, এই চম্পা বন্দর থেকে বিশেষ করে অঙ্গের মধ্যে এটা পড়েছে। পূর্ব দিকের দ্বার, সেই জন্য এটাকে বলা হতো। এটা সুবর্ণভূমির সাথে, সুবর্ণভূমির সাথে ট্রেড করা যেত সমুদ্রের মাধ্যমে এইখান থেকে। সেই জন্য এটা বিশেষভাবে ইম্পর্টেন্ট ষোড়শ মহাজনপদের ক্ষেত্রে। দু নম্বর আসছে কাশী। কাশীর রাজধানী আমরা জানি বারাণসী, যেটা উত্তরপ্রদেশ আছে, বারাণসী। কাশীর রাজধানী বারাণসী। এই কাশীকে দখল করেছিল কোশল পরবর্তীকালে যুদ্ধে। কাশীকে দখল করেছিল কোশল। ওইটা যখন ওই অজাতশত্রু আমলে, বিশেষ করে অজাতশত্রু এখানে ছিল, ও কাশীটা ওই একটা দান হিসাবে পেয়েছিল। তারপর আসছে কোশল। কোশলের রাজধানীর নাম লিখো, শ্রাবস্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রাজ্য, খুব শক্তিশালী রাজ্য ছিল মগধের পরেই। কোশলের যে রাজা ছিল প্রসেনজিৎ। কোশলের সেই সময়কার রাজা ছিল প্রসেনজিৎ। প্রসেনজিৎ প্রসেনজিৎ কে ছিল? বুদ্ধের সমসাময়িক। প্রসেনজিৎ ছিল বুদ্ধের সমসাময়িক, কন্টেম্পোরারি অফ বুদ্ধ। আর কোশলকে আমরা আরেকটার জন্য জানি, বুদ্ধের জন্মস্থান। বুদ্ধের জন্মস্থান ছিল কোশল, লুম্বিনী, যেটা কোশলের মধ্যে ছিল লুম্বিনী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সবাই আমরা জানি। বার্থ প্লেস অফ বুদ্ধ। কোশ্চেন অনেক ধরনের পড়তে পারে যে ষোড়শ মহাজনপদের মধ্যে বুদ্ধের জন্মস্থান কোন মহাজনপদে ছিল? উত্তর হবে কোশল। তারপরে ব্রিজি, এখানে ব্রিজি আছে। ব্রিজি আর মল্ল দুটা ইম্পর্টেন্ট এই জন্যে যে এই দুটা রাজ্য ছিল প্রজাতান্ত্রিক, বাকি সমস্ত রাজ্য ছিল রাজ সিংহাসন। এই দুটা রাজ্য ছিল প্রজাতান্ত্রিক, হ্যাঁ, কোনো রাজা ছিল না এরা। বর্তমানে যেমন আমাদের ভারত বা যে যে রাজ্যগুলো স্বাধীন হয়েছে, সেই ধরনের এই দুটো রাজ্য ছিল। তাহলে আমি নোট করতে পারি, ব্রিজি আর মল্ল, ব্রিজি অ্যান্ড মল্ল সেই সময় ছিল রিপাবলিকান টেরিটরি বা রাজ্য, রিপাবলিকান টেরিটরি ছিল, বিশেষ করে ব্রিজি। ব্রিজির রাজধানী লিখো। ব্রিজির রাজধানী হলো বৈশালী। ব্রিজের রাজধানী বৈশালী। ব্রিজির সেই সময়কার রাজা ছিল চেতক বলে একজন ছিল, চেতক। মহাবীর যে ক্ল্যানটা, এটা লিখে নাও একটা, মহাবীর বিলংস টু জ্ঞানাত্রিকা ক্ল্যান।
জে JNAERIKA, জ্ঞানাত্রিকা বংশের ছিল মহাবীর। এটা একটা কোশ্চেন এসেছিল। এটা মহাবীর বিলংস টু হুইচ ক্ল্যান? উত্তর হবে জ্ঞানাত্রিকা। তারপরে আসছে মল্ল। মল্লের রাজধানী, কোশলের রাজধানী আমি বলেছিলাম কাশীর রাজধানী বারাণসী, একটু উল্টা হয়ে গেছে, বারাণসী কাশী। মল্লর রাজধানী হলো কুশিনারা, কুশিনারা বা কুশিনগর, কুশিনারা মল্লের রাজধানী। কুশিনারা এন্ড পাবাপুরী দুটাই ছিল, এটা দুটা রাজধানী ছিল এর। পাবাপুরী, মল্ল। আমরা মল্ল সম্বন্ধে আমরা লিখতে পারি যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যে মল্ল রাজ্যেই গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা সকলেই জানি। মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ মানে মৃত্যু, মহাপরিনির্বাণ অফ বুদ্ধ। আর পাবাপুরীতে, পাবাপুরী, পাবাপুরীতে মারা যান কে? মহাবীর। মল্ল রাজধানী মনে রাখার জন্য, মল্ল মারা গেল, এই দুজনে মারা গেছে, কুশীনগর আর পাবাপুরী। মহাপরিনির্বাণ, মল্ল রাজ্যের মধ্যেই একটা জায়গা ছিল কুশীনগর বলে, কুশীনগর, সেইখানে মারা গিয়েছিল অ্যাকচুয়ালি প্লেসটা। আর কুশীনগর পাবাপুরী মল্ল রাজ্যের মধ্যে আছে, এই রাজধানীর নাম ছিল। তারপর আসছে চেদি। আমাদের দেখতে হবে চেদি রাজ্যটা আছে কোথায়, সব সব থেকে পজিশন গুলো দেখতে হবে। চেদি রাজ্যের পজিশন আছে এইখানটাতে, চেট্টিয়া বা চেদি, আমরা বাংলায় চেদি বলি। সেন্ট্রাল ইন্ডিয়া আমরা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল ইন্ডিয়ার মধ্যে আছে, মধ্যপ্রদেশ ওই জায়গাটাতে আছে। এর রাজধানীর নাম লিখো। শক্তিমতী, শক্তিমতী এর রাজধানীর নাম। আশা করি সকলে বুঝতে পারছো। আমি যেমন যেমন বলছি এটা নোট করে নেবে, নিজের মতো করে একটু নোট করে নেবে। আর যদি এই একটু স্পিড বা একটু স্লো হচ্ছে, নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। যদি বুঝতে অসুবিধা একটু পজ করে নেবে, আগে লিখবে তারপরে আগে বাড়বে। চেদি রাজ্যের একটা রাজা ছিল শিশুপাল। জাস্ট একটু লিখছি, এটা চেদি রাজ্যের কিং ছিল শিশুপাল। এই শিশুপাল কে ছিল? শিশুপাল, শিশুপাল কে ছিল? আমরা যে শিশুপাল দেখি, মগধ রাজ জরাসন্ধ, মগধ কিং জরাসন্ধ, মগধ রাজ জরাসন্ধ এবং কুরুরাজ, কুরু, কুরুরাজ দুর্যোধন, মহাভারতে যেগুলো পায়, দুর্যোধন, দুর্যোধনের মিত্র ছিল, ফ্রেন্ড ছিল, বন্ধু ছিল, মিত্র ছিল। আর আর কে ছিল শিশুপাল? কৃষ্ণের পিস্তুত ভাই ছিল,
শিশুপাল ছিল কৃষ্ণের পিস্তুত ভাই। কৃষ্ণের পিস্তুত ভাই। কৃষ্ণের পিস্তুত ভাই ছিল। তারপরের আমাদের রাজ্য আসছে বৎস। আমরা দেখে নিচ্ছি হুম বৎস এখানে আছে, ছেদির জাস্ট উপরে বৎস। বৎসরের রাজধানী লেখো কৌশাম্বী। কৌশাম্বী। বৎসের রাজধানী কৌশাম্বী লেখো। বৎসের রাজা ছিল সেই সময় উদয়ন বলে, উদয়ন। উদয়ন। বৎসের ওটা লিখে নাও, বৎস, VATSHY। বৎস সম্বন্ধে একটু লিখো। কৌশাম্বী রাজধানী, কৌশাম্বী রাজধানী, রাজা ছিল উদয়ন। রাজা উদয়নটা কেন ইম্পর্টেন্ট সেটা লিখো, যে 3টা সংস্কৃত ড্রামা তার উপর রচিত হয়েছিল। উদয়ন যে ছিল, উদয়ন রাজার উপর, বৎসের একটা রাজা উদয়ন, উদয়ন, উদয়ন রাজার উপর 3টা সংস্কৃত সংস্কৃত ড্রামা রচিত হয়েছিল, যার হিরো ছিল উদয়ন। 3টা সংস্কৃত ড্রামা কি কি? স্বপ্ন বাসব দত্ত, স্বপ্ন বাসব দত্ত, স্বপ্ন বাসব দত্ত কে লিখেছিল? ব্যাস লিখেছিল। ভাষা, ভাস বা ভাষা, ইংরেজিতে ভাষা বলে, আমরা আমরা বাংলায় বলি ভাস। আর আর দুটা ছিল প্রিয়দর্শিকা, প্রিয়দর্শিকা আর রত্নাবলী, রত্নাবলী। প্রিয়দর্শিকা আর রত্নাবলী দুটাই কে লিখেছিল? হর্ষবর্ধন। এটা আমরা জানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হর্ষবর্ধন, হর্ষবর্ধন এই দুটো লিখেছিল, প্রিয়দর্শিকা আর রত্নাবলী। যার হিরো ছিল, এই 3টে হলো সংস্কৃত সংস্কৃত ড্রামা, এই 3টে সংস্কৃত ড্রামারে হিরো হলো উদয়ন। তারপরে বৎসর পরে চলে আসছে কুরু। আমরা সব দিকে পজিশনটা দেখি কোথায় আছে কুরুর। কুরু এখানে আছে, দিল্লির আশেপাশে অঞ্চল। কুরুর রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। এটাও পড়ে যে দিল্লির আগে কি নাম ছিল? ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রপ্রস্থ। একটু কুরু নিয়ে একটু নোট করি। কুরু, এই রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। আমাদের যে কুরু পাণ্ডবের যে লড়াই, পরবর্তীকালে আমাদের মহাভারত যে শুরু হয়েছিল, মহাভারত যুদ্ধ শুরু হয়েছিল, এইগুলোকে কেন্দ্র করেই বিশেষ করে হয়েছিল কুরু। তারপর আসছে পাঞ্চাল। আমরা পাঞ্চালের, আমরা ম্যাপে দেখে নিচ্ছি আগে কোথায় আছে পাঞ্চাল। এই কুরুর নিচে আছে পাঞ্চাল। পাঞ্চালের রাজধানী লেখা অহিচ্ছত্র, অহিচ্ছত্র, অহিচ্ছত্র। পাঞ্চাল এখানে আছে, জাস্ট আমরা
এটা পাঞ্চাল সম্বন্ধে একটু লিখি। পাঞ্চাল রাজধানী হচ্ছে অহিচ্ছত্র। অহিচ্ছত্র। কুরুজ জাস্ট একটু নিচে, ওই হরিয়ানা বা দিল্লির আশেপাশে অঞ্চলটা। কি জন্য আমরা জানি পরবর্তীকালে পাঞ্চালের একটা জায়গা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরবর্তী ইতিহাসে আমরা পাবো কনৌজ বলে একটা জায়গা, কনৌজ। কনৌজ বা কনৌজ। কনৌজ রাজ্যটা, কনৌজ স্থানটাকে ঘিরে আমরা পরবর্তীকালে ত্রিশক্তির যে যুদ্ধ হয়েছিল, এই এই জায়গাটা দখল করার নেই। এটা পরবর্তীকালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা আসবে কনৌজ যেটা আছে। তারপরে রাজ্য মৎস্য, রাজস্থানে আছে মৎস্য। মৎস্যটার তোদের পজিশনটা আমরা দেখেছি, মৎস্য আছে এখানে। মৎস্য রাজধানী যে বিরাটনগর, বিরাটনগর। এটা পরে লিখছি, নোট করছি। মৎস্য এর রাজধানী যে বিরাটনগর, বিরাট রাজা, সেই জন্য এর নাম হয়েছে বিরাটনগর। মৎস্য রাজধানী বিরাটনগর। ফাউন্ডার বিরাট রাজা সেরকম একটা বিশেষ ইম্পর্টেন্ট নয়, বিরাট রাজার জন্য এটা জানা হতো। এটা কোথায় আছে? রাজস্থানে, আমরা দেখলাম ম্যাপে। তারপরে আসছে সৌরসেনা। সৌরসেনা পজিশনটাকে দেখি কোথায় আছে। সৌরসেনা, সৌরসেনা মৎস্যর যার সুপারস্টার, মানে রাজস্থানের মধ্যে পড়বে এটা। সৌরসেনা, না সৌরসেনা উত্তরপ্রদেশের মধ্যে পড়বে। সৌর সৌরসেনার রাজধানী হচ্ছে মথুরা। সৌরসেনার রাজধানী হচ্ছে মথুরা। সৌরসেনার রাজধানী মথুরা। সেরকম কিছু ইম্পর্টেন্ট নয়। সৌর সৌরসেনার একটা রাজা ছিল, রাজার নাম ছিল অবন্তিপুরা। অবন্তিপুরা, এই জন্য বিশেষ করা কিছু না। সৌরসেনা একটা বিশেষ ইম্পর্টেন্ট নয়। 12 নম্বর আছে অবন্তী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবন্তী রাজ্যটাকে নিয়ে অনেক অনেক যুদ্ধ হয়েছিল। সেন্ট্রাল মালওয়া, মানে মধ্যপ্রদেশের মধ্যে পড়বে অবন্তী। অবন্তী পজিশনটা আমরা দেখে নিয়েছি, এবার অবন্তী সম্বন্ধে জাস্ট একটু নোট করে নেবে। অবন্তী, অবন্তীর রাজধানীর নাম হচ্ছে উজ্জয়িনী। উজ্জয়িনী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উজ্জয়িনী, আর উজ্জয়িনীটা হলো নর্থে, এটা দুটো রাজধানী ছিল। আর সাউথে ছিল মাহিষ্মতি। মাহিষ্মতির নাম আশা করি সবাই শুনেছো, বাহুবলী সিনেমাতে যেটা আছে, মাহিষ্মতি রাজ্য। মাহিষ্মতি, মাহিষ্মতি হলো সাউথের, সাউথের রাজধানী মাহিষ্মতি। এই মাহিষ্মতি রাজ্যের উপরে বাহুবলী সিনেমাটা আমাদের হয়েছে। কিং ছিল প্রদ্যুৎ, এটা পরবর্তীকালে আছে। প্রদ্যুতের সাথে অবন্তীর সাথে মগধের একটা 200 বছর ধরে যুদ্ধ চলে গেছে এই অবন্তী রাজ্যটার জন্য। এর রাজা ছিল, কিং ছিল প্রদ্যুৎ বলে একজন ছিল, প্রদ্যুৎ। প্রদ্যুৎ পরে আসছি, পরে এটা নিয়ে আমি ডিসকাস করছি। তারপর আসছে গান্ধারা। গান্ধারা মানে আমাদের জম্মু কাশ্মীরের উপরে চলে গেল। দেখে নিচ্ছি পজিশনটা সব দিকে আগে আমরা। এই গান্ধারা আমাদের এখানে এসে, গান্ধারা অ্যাকচুয়ালি ভারতের মধ্যে এখন নাই, পাকিস্তানের মধ্যে পড়বে। গান্ধার শিল্প, গান্ধারা সেই সময় এটা ছিল। গান্ধারা রাজধানী যে তক্ষশিলা, তক্ষশিলা। তক্ষশিলাকে আমরা কি জন্য জানি? বুদ্ধদের একটা খুব একটা ফেমাস জায়গা, একটা তক্ষশিলা একটা
বিশ্ববিদ্যালয় আছে, পরবর্তীকালে পড়বো। তারপরে কম্বোজ, সর্ব উত্তরে বলতে পারো যে রাজ্যটা আছে সর্ব উত্তরে, এটা তাহলে এটা কোশ্চেন হয়ে গেলে যে ষোড়শ মহাজনা পদের মধ্যে সর্ব উত্তরে কোন রাজ্যটা আছে, সেটা কম্বোজ। কম্বোজের রাজধানী হচ্ছে পুঞ্চ, পুঞ্চা বা পুঞ্চ আমরা যেটা বলি, পুঞ্চ রাজৌরি যেটা আমরা বলি, কাশ্মীরের মধ্যেই যেটা আছে, কম্বোজ পুঞ্চ রাজৌরি যেটা আছে। কম্বোজটা বিশেষ করে ফেমাস কি জন্য ছিল, কম্বোজে ঘোড়ার যে ব্রিড, হ্যাঁ ঘোড়ার যে জাতি, উন্নত ধরনের ব্রিড, ঘোড়ার ব্রিড পাওয়া যেত। তাহলে জাস্ট একটু নোট করে নাও, কম্বোজ, কম্বোজ উন্নত, এক্সিলেন্ট, এক্সিলেন্ট ব্রিড অফ হর্সেস এখানে পাওয়া যেত কম্বোজে। তারপর একটা আছে অশোক, সর্বদক্ষিণে অনেক কোশ্চেনে এটা এসেছে, সর্বদক্ষিণে একমাত্র রাজ্য, সর্বদক্ষিণে ষোড়শ মহাজনপদে সর্বদক্ষিণে একমাত্র রাজ্য হলো অশোক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক কম্পিটিটিভ পরীক্ষা এটা এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নোট করে নাও, ষোড়শ মহাজনপদের সর্বদক্ষিণে যে রাজ্যটা সেটা হচ্ছে অশোক। অশোকের রাজধানী পোটালি, অশোকের রাজধানী পোটালি। আর বেশি কিছু নয়, অশোক রাজ্যের সম্বন্ধে দুটাই পড়ে মেনলি, সর্বদক্ষিণে রাজ্য হচ্ছে অশোক আর রাজধানী পোটালি। তারপর আসছে মগধ, মেন মেন যেটা ষোড়শ মহাজনপদের মধ্যে সব থেকে ডোমিনেশন কেউ যদি দেখিয়েছে সেটা হচ্ছে মগধ। মগধ রাজ্যটা মানে ষোড়শ মহাজনপদের শক্তির কেন্দ্রবিন্দু হচ্ছে মগধ। রাজগৃহ, রাজধানী রাজগৃহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিহারে আছে, রাজধানী হচ্ছে রাজগৃহ, রাজধানী রাজগৃহ। এই মগধ রাজ্যটা থেকে আমাদের প্রথম রাজবংশের সূচনা হয়, প্রথম রাজবংশের সূচনা হয়, যার নাম হচ্ছে হর্ষঙ্ক বংশ। ষোড়শ মহাজনপদের মগধ থেকে প্রথম আমাদের ইতিহাসে রাজবংশ, মেনলি রাজবংশ, রাজবংশ শুরু হচ্ছে, তার নাম হচ্ছে হর্ষঙ্ক বংশ। তাহলে আমরা হর্ষঙ্ক বংশ আমরা দেখছি, এবার বানানটা হবে HAR RYANK, হর্ষঙ্ক বংশ শুরু হচ্ছে এইখান থেকে। হর্ষঙ্ক 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 বংশের রাজধানী তাহলে কোথায়, রাজগৃহ, রাজগৃহ ক্যাপিটাল। প্রথম প্রতিষ্ঠাতা, ফাউন্ডার আমরা সবাই জানি বিম্বিসার, ফাউন্ডার বিম্বিসার। এর সালটা তোমরা লিখে নাও, 544 থেকে 492, 544 BC থেকে, খ্রিস্টপূর্বাব্দ পিছিয়ে পিছিয়ে আসছে, 544 BC থেকে 492 BC। বিম্বিসার হর্ষঙ্ক বংশের ফাউন্ডার। বিম্বিসার কি করেছিল, মানে ভালো রাজা ছিলেন, মানে রাজ্য জয়ের জন্য বিম্বিসার কি করেছিল, তিনটি নীতি
সে অবলম্বন করেছিল বিম্বিসার? তিনটি নীতি হলো, লিখো। এটা বিবাহ বন্ধন, বিবাহ বন্ধন, বিবাহ বন্ধন, ম্যাট্রিমোনিয়াল, ম্যাট্রিমোনিয়াল এলিয়েন্স, ম্যাট্রিমোনিয়াল এলিয়েন্স। এক নম্বর বিবাহ বন্ধন। 2 নম্বরে শক্তিশালী রাজ্যগুলির সাথে মৈত্রী, শক্তিশালী শক্তিশালী রাজ্যগুলির সাথে মৈত্রী, শক্তিশালী রাজ্যের সাথে, রাজ্যের সাথে মৈত্রী, শক্তিশালী রাজ্যের সাথে মৈত্রী। আর দুর্বল রাজ্যের, দুর্বল রাজ্যের, দুর্বল রাজ্যের উপর আক্রমণ, দুর্বল রাজ্যের উপর আক্রমণ। যে রাজ্যটার ক্ষেত্রে যেমন সেই ধরনের উপায়গুলি অবলম্বন করত। আর বিম্বিসার ছিলেন বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুদ্ধ এন্ড মহাবীরের সমসাময়িক, কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি। বিম্বিসার ছিলেন বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক, নোট করবে। এই রাজধানী আমরা জেনে গেছি রাজগৃহ, রাজগৃহ। এই রাজগৃহটাকে রাজধানী হিসাবে কেন সিলেক্ট করা হয়েছিল? এই জন্যই সিলেক্ট করা হয়েছিল, এই রাজগৃহর এই চতুর্দিকে 5টা পাহাড় ছিল, 5টা বড় বড় পাহাড় বেষ্টিত, তার মাঝে ছিল রাজগৃহ। 5টা পাহাড়ের মাঝে ছিল রাজগৃহ, সেই জন্য এটাকে সিলেক্ট করা হয়েছিল। একটু আগে বললাম যে এই এই নিচে যে অবন্তী রাজ্যটা ছিল, এই মগধ রাজ্যের সাথে, মগধ রাজ্যের সাথে অবন্তীর একটা 200 বছর ধরে আক্রমণ চলতো, চিরশত্রু ছিল। কিন্তু সেই সময় এ কি করলো, বিম্বিসার কি করলো, অবন্তী রাজ সেই সময় ছিল প্রদ্যুৎ, প্রদ্যুৎ ছিল, অবন্তী রাজ ছিল প্রদ্যুৎ। প্রদ্যুতের সেই সময় জন্ডিস হয়েছিল, মানে খুব বড় জন্ডিস হয়েছিল। তখন বিম্বিসার কি করলো, তার একটা ডাক্তারকে সেন্ড করেছিল তার কাছে, এবং তার যে জন্ডিসটা ভালো করেছিল। তারপর থেকে সম্পর্কের একটু উন্নতি হয়। যাকে পাঠিয়েছিলে, যে ডাক্তারটাকে, ফিজিশিয়ানটাকে, তার নাম ছিল জীবিকা, JIVIK। জীবিকাকে পাঠিয়েছিল অবন্তী। তার যে বৈবাহিক সম্পর্ক ছিল, বিম্বিসারের যে বৈবাহিক সম্পর্ক ছিল, বিম্বিসারের, বিম্বিসারের বৈবাহিক সম্পর্ক মেনলি 3টা রাজ্য বৈবাহিক সম্পর্ক দ্বারা সে জয়লাভ করেছিল। কি করেছিল? কোশল রাজ্য যে ছিল, কোশলের, কোশলের মহাকোশল, রানীর নাম ছিল মহাকোশল, মহাকোশলকে বিবাহ করেন এবং কাশী রাজ্যটি দান হিসাবে পান, বরপণ হিসাবে কাশী রাজ্যটি পান। 1 নম্বর। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে বৈশালীর লিচ্ছবি,
বৈশালীর বৈশালী রাজ্যের বৈশালীর লিচ্ছবি লিচ্ছবি কন্যা কন্যা চেল্লন্নাকে বিবাহ করে। চেল্লান্না চেল্লন্নাকে বিবাহ করেন। এই চেল্লন্নার গর্ভ থেকেই জন্ম হয় অজাতশত্রু, বিম্বিসারের পরবর্তীকালে রাজা অজাতশত্রু। অজাতশত্রু চেল্লন্নার গর্ভ থেকেই জন্ম হয়। 3 নম্বরে যে রাজ্যটা জয় করে পাঞ্জাবের মাদ্রা বংশের, এটা মাদ্রা একটা বংশ ছিল, মাদ্রা বংশের কন্যাকে বিবাহ করে ওই রাজ্যটা ক্যাপচার করেছিল। এটা কোথায় আছে? পাঞ্জাবে আছে। অতটা ইম্পর্টেন্ট নয়, এই দুটো বিশেষ করে ইম্পর্টেন্ট। তারপরে আসছে বিম্বিসারের পরে কি আসছে? অজাতশত্রু। অজাতশত্রু খুব ডেঞ্জারাস রাজা ছিল অজাতশত্রু। কিছু কিছু ঐতিহাসিক বলেন যে নিজের বাবাকে মেরে সিংহাসনে বসছিল। অজাতশত্রু এ প্রথমে কি করলো, কোশল বলে যে রাজ্যটা, কোশল রাজ সেই সময় ছিল প্রসেনজিৎ। কোশল রাজ প্রসেনজিৎ সেই সময় ছিল। কোশল রাজ প্রসেনজিৎ ছিল। অজাতশত্রু কি করলো, তার বিশ্বস্ত একটা সেনাপতিকে এখানে পাঠিয়েছিল কোশল। ওই সেনাপতি সেইখানের গল্পে আছে যে কোশল রাজ কি করেছিল, বিষকন্যা তৈরি করেছিল, মানে যারা দেখতে খুব সুন্দরী তাদেরকে ধীরে ধীরে প্রতিদিন 1 থোপা 2 থোপা করে বিষ খাইয়ে বিষকন্যা তৈরি করতো। সে ভিতরে গোটা সিস্টেমটা বুঝে গিয়েছে তার সেনাপতি। আবার রাত্রে একদিন অতর্কিতে আক্রমণ করেছিল। বিশ্বস্ত সেনাপতি সেই সময় রাতের অন্ধকারে তাদের যে গেট, ওই গেটটা খুলে দিয়েছিল। আর অজাতশত্রু সেই যুদ্ধে জয়ী হয়েছিল। অজাতশত্রু ওই যুদ্ধে 2টা স্পেশাল হাতিয়ারের আবিষ্কার করেছিল। আমাদের বর্তমানে অনেক সিনেমাতে, ঐতিহাসিক সিনেমা, বা আমরা দেখতে পাই বাহুবলীতেও, বা ট্রয় বলে একটা সিনেমা আছে, সেটা তো আমরা এর এর 2টো হাতিয়ারকে আমরা ব্যবহার করতে দেখেছি। হাতিয়ার গুলো হলো মহাশিলাকণ্টক। মহাশিলাকণ্টক মহাশিলাকণ্টক মানে আমরা আমরা বুঝতে পারছি মহাশিলা মানে পাথরের বড় টুকরো। মানে ট্রয় সিনেমাতে বিশেষ করে আছে যে মহাশিলাকণ্টক কেমন, এই 2টা স্তম্ভ থাকে, স্তম্ভের মাঝে এমনি একটা দড়ি দেওয়া থাকে, আমরা গুলতা যেগুলোতে বলি সেই ধরনের অনেকটা দড়ি বানা থাকে। এইখানে কি একটা বড় পাথর এটা দেই, আর অনেক জন মিলে এখান থেকে টানে আর ছেড়ে দেয়, ওই চলে যায়, মানে অনেক দূর চলে যায়, মোটামুটি 100 মিটার 200 মিটার পর্যন্ত গিয়ে আঘাত করে। বড় বড় দেওয়াল, বড় বড় প্রাচীর ভাঙার জন্য এটা ব্যবহার করা হতো। ফার্স্ট এইটার ব্যবহার কে করে? অজাতশত্রু, মহাশিলাকণ্টক। তার সাথে আরেকটা ছিল রথমুসল। রথমুসল রথমুসল বলে একটা ছিল, রথমুসল। রথমুসলটা কি, আমরা যদি বাহুবলী দেখি, বাহুবলীর যে ভিলেনটা ছিল, বাহুবলীর ভিলেনটা যে রথটাই করে যেত, ওই ওই রথের আগে কি থাকতো, এই ধরো এটা একটা রথ, জাস্ট এটা বোঝাবার জন্য এইরকম বড় বড় একটা পাখা ছিল। ওই ফ্যানের যেমন, এটা ফ্যান যেমন, এটা সিলিং ফ্যান যেমন ঘোরে, সিলিং ফ্যানের থেকে অনেক বড় বড় পাখা,
হ্যাঁ, মেশিনের সাইজ কি হতো, সেটা ঘুরতো। তার একটা এরিয়া ছিল মোটামুটি 3 মিটার 4 মিটার পর্যন্ত, তার একটা ই ছিল। ওই ওই স্পিডে যেত রথটা। আর তার আগেটাতে এই ধরনের ব্লেড ছিল, খুব স্পিডে ঘুরতো। সামনে যাকে পেতো পুরো একদম কেটে চলে যেত। এটার এক্সাম্পল যদি দেখবে, তাহলে আমরা দেখেছি বাহুবলীতে আছে, ওই ভিলেনটার এই ধরনের রোধ আছে। এই দুই ধরনের নতুন হাতিয়ারের স্রষ্টা হলেন অজাতশত্রু। তারপরে অজাতশত্রু পরে কে আসছে? উদয়ন। উদয়ন আসছে। উদয়ন কি করেছিল? রাজধানী আগে ছিল রাজগৃহ। রাজগৃহ রাজগৃহ থেকে স্থানান্তর করে ও নিয়ে এলো পাটলিপুত্র। পাটলিপুত্র। যে কোনো কম্পিটিটিভ এক্সাম এটা পড়ে যে পাটলিপুত্র রাজধানী কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে উদয়ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাটলিপুত্র নগরটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে উদয়ন, হর্ষঙ্গ বংশের। আর পাটলিপুত্রটাকে কেন সিলেক্ট করেছিল? রাজগৃহ যেমন দিকে 5টা পাহাড় ছিল, সেরকম পাটলিপুত্র ছিল 2টা নদীর মাঝে ছিল, সঙ্গম স্থল বা 2টা নদীর মাঝে পাটলিপুত্র নগরটা। বর্তমানে যাকে পাটনা বলি। গঙ্গা গঙ্গা আর সোন নদী, সোন নদী, গঙ্গা সোন, গঙ্গা সোন নদীর মধ্যবর্তী স্থানে আছে পাটলিপুত্র নগরটি, যার বর্তমান নাম হলো পাটনা। তারপরে আসছে হর্ষঙ্গ বংশের শেষ রাজা, লাস্ট রুলার নাম, লাস্ট রুলার হলেন নাগদশক। নাগদশক। এই নামের রাজা ছিল, সেরকম কোনো ভূমিকা ছিল না। নাগদশক। নাগদশককে মেরে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করছে কে? হর্ষঙ্গ। হর্ষঙ্গ বংশের পরে আসছে শিশুনাগ বংশ। শিশুনাগ। শিশুনাগ ডাইনাস্টি। শিশুনাগ ডাইনাস্টি 413 থেকে 345 বিসি। 413 থেকে 345 বিসি। এর ক্যাপিটাল কি করছে? পাটলিপুত্র থেকে শিফট করে, পাটলিপুত্র থেকে শিফট করে, পাটলিপুত্র থেকে শিফট করে নিয়ে এলো বৈশালী। বৈশালী। পাটলিপুত্র থেকে শিফট করে বৈশালী। ব্রাহ্মণ বংশীয় মেন ছিল এটা, শিশুনাগ ডাইনাস্টি। শিশুনাগ, তাহলে শিশুনাগ প্রতিষ্ঠা করছে শিশুনাগ ডাইনাস্টি। শিশুনাগের পরে কে আসছে? কালাশোক, তার পুত্র কালাশোক। কালাশোক। আহ আরেকটা বলতে ভুলে গেছি, এই সময়টায় বিশেষ করে 2টা ধর্ম সর্বোচ্চ পর্যায়ে সেই সময় ছিল। একটা হচ্ছে বৌদ্ধ, আর একটা জৈন। এইবারে 4টা বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। 4টা বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। প্রথম কাউন্সিলটা হয়েছিল অজাত শত্রু সময়, আমি বলতে ভুলে গেছি। ফার্স্ট কাউন্সিল ফার্স্ট কাউন্সিল হয়েছিল অজাত শত্রুর সময়। ফার্স্ট কাউন্সিলটা হচ্ছে অজাত শত্রুর সময়। অজাত শত্রু কোথায় হয়েছিল? রাজগৃহ। সেকেন্ড কাউন্সিলটা হয়েছিল কালাশোকের সময়। সেকেন্ড কাউন্সিল কালাশোক, কালাশোকের সময়। এটা কোথায় হয়েছিল? বৈশালী। রাজধানী বৈশালী ছিল, সেই জন্য বৈশালী। থার্ড হয়েছিল অশোক।
আর ফোর্থ হয়েছিল কনিষ্ক, ওটা পরে বলে দেবো। এই সেকেন্ড পর্যন্ত এখন এসছে, কালাশোকের সময় সেকেন্ড কাউন্সিল হয়েছিল। এইবারে কালাশোক বা কাকবর্ণ একে বলা হতো। একে হত্যা করে একটা সম্পূর্ণ নতুন ডাইনাস্টি আসে, যার নাম নন্দ ডাইনাস্টি। নন্দ ডাইনাস্টি মানে শিশুনাগের পরে সব থেকে আগে হর্ষঙ্ক বংশ, তারপরে শিশুনাগ, তারপরে নন্দ ডাইনাস্টি, তারপরে মৌর্য পরে আসছে ওটা। এই নন্দ পর্যন্ত এখন আসছে। কালাশোককে মেরে নন্দ ডাইনাস্টি শুরু হচ্ছে। মহাপদ্মনন্দ, এইটা প্রথম ডাইনাস্টি বা প্রথম রাজবংশ যেটা নন ক্ষত্রিয় ছিল। সমস্তগুলা ক্ষত্রিয় ছিল, কিন্তু এইটা প্রথম নন ক্ষত্রিয় বংশ, মানে এদের কাস্টটা লো কাস্টের ছিল, ক্ষত্রিয় বংশের ছিল না, নন ক্ষত্রিয় ডাইনাস্টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথম যে এটা আসছে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ মহাপদ্মনন্দকে বলা হতো উগ্রসেন। এর উপাধি মানে এইখান থেকে মেন রাজারা উপাধি নিতে শুরু করে। মহাপদ্মনন্দ, উগ্রসেন, একে বলা হতো সর্বক্ষত্রান্তকা, সর্বক্ষত্রান্তকা। সর্বক্ষত্রান্তকা মানে কি? সমস্ত ক্ষত্রিয়দের উচ্ছেদ করার জন্য তাকে বলা হতো সর্বক্ষত্রান্তকা, উগ্রসেন বলা হতো। আরেকটা যেটা বলা হতো উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সর্বভারতীয় না, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। মহাপদ্মনন্দ কলিঙ্গ রাজ্য পরবর্তীকালে অশোকের সময় এটা ফেমাস হয়। মহাপদ্মনন্দ কলিঙ্গ রাজ্যটাকে, কলিঙ্গ কোথায় আছে? উড়িষ্যাতে। কলিঙ্গ রাজ্যটিকে মগধের অন্তর্ভুক্ত করেন। সেইখান থেকে স্মৃতি হিসাবে কলিঙ্গ রাজ্য থেকে মহাবীরের একটা মূর্তি মগধে নিয়ে আসেন। এটা কোয়েশ্চেন হতে পারে যে কলিঙ্গ রাজ্য থেকে মহাবীরের একটা মূর্তি কে নিয়ে আসেন উত্তর ভারতে বা মগধে? মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দের পরে হচ্ছে ধননন্দ। ধননন্দ ছিল খুব মানে কি বলে ক্রুয়েল শাসক, ডেঞ্জারাস শাসক, ভালো শাসক ছিল না। ধননন্দ, নন্দ বংশের লাস্ট রুলার ধননন্দ। কি হচ্ছে ধননন্দের বিষয়? ধননন্দ মানে বিশেষ করে প্রজাদেরকে খুব উৎপীড়ন করত। সেই সময় আমাদের মৌর্য বংশে, নন্দ বংশ পরে মৌর্য বংশ প্রতিষ্ঠা হয়। সেই সময় একটা ব্রাহ্মণ ছিল চাণক্য তার দরবারে গিয়েছিল। ধননন্দ তাকে খুব অপমান করে তাকে বিতাড়িত করেছিল। তখন চাণক্য সেইখানেই প্রতিজ্ঞা নেয় যে আমি
তোমার এই বংশ আমি ধ্বংস করব। তো ওইখান থেকে আস্তে আস্তে একটা দেখতে পাই, একটা একটা বাচ্চা অনেকগুলো বাচ্চার সাথে খেলা করছে। ওই বাচ্চাটা রাজা সেজেছে আর সবাইকে শাসন করছে। তখন সেই বাচ্চাটাই পরবর্তীকালে হয় চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্যের কূটনীতির ফলে চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা নন্দ বংশকে উচ্ছেদ করেন। তারপরে তৈরি হয় মৌর্য বংশ। মৌর্য বংশ আগামী ক্লাসে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আগামী ক্লাসে মৌর্য বংশ থেকে আমরা শুরু করব। আর যদি কারো বুঝতে কোনো অসুবিধা থাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর নতুন অনলাইন আমি শুরু করেছি, অতটা ফ্লুয়েন্ট এখনো আসেনি, ধীরে ধীরে চলে আসবে আমার। যদি কোনো তোমাদের মনে হয় যে এটা করলে ভালো বা এইভাবে পড়ালে ভালো বা কোনো যদি সাজেশন থাকে অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মধ্যে। আহ আমি তোমাদের কমেন্ট আমি দেখে নেব। আর বেশি কিছু বলছি না, ধন্যবাদ সবাইকে। ভালো করে পড়াশোনা করো, নেগেটিভ থিঙ্কিং থেকে দূরে থাকো।